বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা, এবং আমাদের সাথে আরও আছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরব এবং এরপর আপনাদের সাথে আলোচনা শুরু করব বেশ কয়েকটি বিষয় নিয়ে। প্রথমে যে তথ্যটি আমার হাতে রয়েছে তা হলো বাংলাদেশে নিযুক্ত আমেরিকার নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমরা জাতি হিসেবে আপনার সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত রয়েছি। এটি বাংলা স্থানীয় সময় সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে তিনি কথা বলেছেন। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে এ সময় প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি আশা করছেন রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির শুরুতে এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাবে। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিরোধী মত পাওয়া যায়নি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, এই বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য গঠন করা কঠিন কাজ, এবং তিনি উল্লেখ করেছেন যে প্রস্তাবিত ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হলো ঐক্য। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আরও জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হলে সরকার তাদের জুলাই সনদে স্বাক্ষরের জন্য অনুরোধ করবে। তিনি বলেছেন, আমাদের এখানে বহুত্ব মতবাদ রয়েছে, তাই ঐক্যমত্য গঠনের কাজটা খুব কঠিন, তবে প্রক্রিয়া শুরু হয়েছে। একবার এটি স্বাক্ষর হয়ে গেলে আমাদের রাজনীতি জুলাই সনদের ভিত্তিতে এগোবে। এরপর যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে, চূড়ান্ত হয়েছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক। এটিও সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়ে। এবং জানা গেছে বৈঠকে আয়রন, রয়্যাল ব্লু, ডিপ খাকি, ডিপ ব্লু, জলপাই সহ বেশ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে আয়রন, র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রঙের, এবং আনসারের পোশাকের রং হচ্ছে গোল্ডেন হুইট। এবং পোশাক পরিবর্তনের কারণ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এসব সদস্যদের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে। মনোবল বৃদ্ধি ও দুর্নীতি রোধ সহ নানান বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর আরেকটি তথ্য আমি একটু তুলে ধরি, তা হচ্ছে যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জন্য টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের কথা জানিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে, অনেকে প্রশ্ন করেন সীমান্তে বিজিবি কেন সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ছোড়েনি। এগুলো তো বিজিবির কাছে নেই, তাদের কাছে তো সব লিথেল উইপেন অর্থাৎ প্রাণঘাতী অস্ত্র, তারা ওটা ব্যবহার করতে পারেনি। আমরা এজন্য তাদের অনুমতি দিয়েছি এবং খুব তাড়াতাড়ি তাদের জন্য সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল কেনা হবে। এই ছিল আরেকটি বিষয়। এবং সবশেষ আরেকটি বিষয় আমি একটু ছোট করে তুলে ধরি, তা হচ্ছে যে বাংলাদেশের একটি পুরনো পত্রিকা গণমাধ্যম যদি বলি যে দৈনিক ভোরের কাগজ, তার প্রকাশনা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এটি সোমবার পত্রিকাটির মালিক পক্ষ একটি নোটিশের মাধ্যমে প্রকাশনা বন্ধের ঘোষণা দেয়। এবং জানা গেছে গত কয়েকদিন ধরেই ভোরের কাগজের কিছু সংবাদকর্মী অষ্টম ওয়েস বোর্ড অনুযায়ী বেতন দাবি ও তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পরিশোধের জন্য আন্দোলন করে আসছিল। এবং গত রোববার সংবাদকর্মীদের একটি অংশ সাংবাদিক ইউনিয়নের নেতাদের নিয়ে ভোরের কাগজের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। এর পরিপ্রেক্ষিতে ভোরের কাগজের মালিক পক্ষ একটি নোটিশ জারি করে। নোটিশে বলা হয়, শ্রম আইন 2006-এর 12 ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়ার কারণে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা 20/1/2025 থেকে কার্যকর হবে। এই ছিল কিছু তথ্য। আমি আমাদের আলোচকদের সাথে আমি চলে যাব বেশ কিছু বিষয় নিয়ে আলোচনায়। আমি প্রথমে একটু মোহাম্মদ নুরুল হুদা আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে। এই বিষয়টি হচ্ছে, আমরা যেমনটা দেখলাম যে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাকে পরিবর্তন এসেছে। যদি একটু শুরুতে জিজ্ঞেস করি যে এই নতুন পোশাক আপনার কাছে কেমন লাগছে? আপনি নিশ্চয়ই দেখেছেন তাদের এই পোশাকগুলো, কারণ অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকের সাথে তাদের পার্সোনালিটি, তাদের ইমেজ অনেক কিছুই আসলে এর সাথে জড়িত। তো সেই জায়গা থেকে যদি বলি, আপনার কাছে পোশাকগুলো কেমন লেগেছে? আমি তো সোজাসুজি দেখি নাই, এই আপনার এই স্ক্রিনে দেখলাম।
কিন্তু রং কি হলো, টেক্সচার কি হলো, সেটা খুব জরুরি না। ওই কলোনিয়াল পুলিশের যে রং ছিল মানে ব্রিটিশ আমলে, তার থেকে অল্প একটু পরিবর্তন হয়েছিল আর কি। তো আমার মতে কোন ধরনের ইউনিফর্ম পরি, কোন পোশাক পরি, তার রং কি, এর সাথে আমার পারফরম্যান্স বা মন মানসিকতা যে কথাগুলো বলা হচ্ছে, তার কোনো প্রত্যক্ষ যোগাযোগ, প্রত্যক্ষ ফলাফল আমার জানা নাই। কোনো স্টাডি আছে কিনা আমি জানি না। আর এই উপমহাদেশে অনেক জায়গায় এখনো কলোনিয়াল পুলিশের যে ড্রেস ছিল তার যে রং সেটা পরে। বিশেষ করে শ্রীলঙ্কার দিকে দেখলে তারা কিন্তু পুরোটাই খাকি পরে। এতে তাদের আচরণগত যে খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। আসলে আচরণগত পরিবর্তন বা মন মানসিকতা এগুলো নির্ভর করে আপনার নীতিটা কি, পলিসিটা কি। পলিসির থেকে ফলো করে স্ট্র্যাটেজি, কৌশল, তার থেকে ফলো করে আপনার ট্যাকটিক্স। এগুলো হচ্ছে স্বীকৃত প্রক্রিয়া। তো এখন আপনার যদি রাজনৈতিক দর্শন থাকে যে আমি মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করব না, আমি দুর্নীতিকে প্রশ্রয় দেব না, আমি নিয়োগ প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করব না, বা আমি আহ আমার পার্টির ইন্টারেস্টকে বড় করে দেখব না, তাহলে ঠিক আছে। কিন্তু সেগুলো না ঠিক থাকলে এইগুলা কসমেটিক ডেভেলপমেন্ট আর কি। এগুলার সাথে খুব বড় রকমের কোনো পরিবর্তন আমার মতে, আমার জানা মতে হয় না। বাংলাদেশে যদি হয় ভালো, অথরিটি যখন নিয়েছে। তবে সাথে সাথে এটাও দেখতে হবে, এটা কিন্তু বিরাট খরচের ব্যাপার থাকবে। এই যে পুরো ইউনিফর্ম চেঞ্জ হলে এটা খরচ আছে, সেই খরচটা আমাদের বর্তমান অবস্থায় কতখানি বাঞ্ছনীয় সেগুলো বিজ্ঞ উপদেষ্টা পরিষদ দেখবেন আমি আশা করি। তবে আমার মূল কথাটা হচ্ছে যে পোশাক পরিবর্তনের সাথে একটা সিভিল ফোর্সের তার পারফরমেন্সের কোনো প্রত্যক্ষ যোগাযোগ, ফলাফলের বিষয়টা আমার জানা নাই, অন্তত এই উপমহাদেশে বা এশিয়া মহাদেশে। অন্য কোথাও হতে পারে, এখানে নাই আর কি। আর স্বাভাবিকভাবেই যে সমস্ত কারণে মন মানসিকতা বদলায় না, যেমন যে ড্রেস আমি ব্রিটিশ আমলে পড়তাম তার থেকে কিছু পরিবর্তন পাকিস্তান, তার থেকে কিছু পরিবর্তন বাংলাদেশে হয়েছে। কিন্তু ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলেও যে সমস্ত অভিযোগ ছিল সেই একই অভিযোগ কি পরে থাকেনি? যদি থেকে থাকে তাহলে পোশাকের পরিবর্তনে আচরণের পরিবর্তন কোথায় হলো? আসলে আচরণের পরিবর্তনের ব্যাপারটা একটা লম্বা প্রক্রিয়ার ব্যাপার আর কি। তো সেই লম্বা এত এত অল্প সময় আলাপ করা যাবে না। কিন্তু ওই একই কথা, আপনার রাজনৈতিক দর্শনটা কি? পুলিশকে আমি কি জনগণের স্বার্থে ব্যবহার করতে চাই, নাকি জমিদারের লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করব? তো লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করলে এইরকমই হবে আর কি। তো জি মোট কথায় যদি শেষ করতে হয় যে আমি বড় কোনো পরিবর্তন মনে করি না এটা দিয়ে। জি মোহাম্মদ নুরুল, আমি আরেকটু আসি আপনার কাছে এই বিষয়টি নিয়ে, পুলিশ সংস্কারের বিষয়ে। যে পুলিশ সংস্কার কমিশন তারা বেশ কিছু সুপারিশ করেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এর মধ্যে আমি একটু কয়েকটি বিষয় একটু তুলে ধরি। এর মধ্যে একটি হচ্ছে যে সুপারিশের মধ্যে যে অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা দেওয়ার অপচেষ্টা বন্ধ করা, বিচার প্রক্রিয়া সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত মিডিয়ার সামনে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন না করার সুপারিশ করা হয়েছে। এবং আরেকটি বিষয় আছে, আমি একটু বলি, সেটি হচ্ছে যে পুলিশের দুর্নীতি প্রতিরোধে প্রতিটি থানা বা উপজেলায় একটি সর্বদলীয় কমিটি গড়ে তোলার সুপারিশ করা হয়েছে, যারা ওয়াচডগ বা ওভারসাইট বডি হিসেবে কাজ করবে এবং দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নেবে। আমি আসলে প্রশ্নটা করতে চাই মোহাম্মদ নুরুল আপনার কাছে, যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, যাই বলি না কেন, তাদেরই কাজ আসলে অপরাধ, দুর্নীতি এগুলো আসলে দেখভাল করা অথবা অপরাধীকে ধরা, সেটা যাই বলি, অভিযুক্তকে ধরা। এখন পুলিশের দুর্নীতি প্রতিরোধের জন্য যদি প্রতিটি থানা এবং উপজেলায় একটি সর্বদলীয় কমিটি অথবা যেটা বলা হচ্ছে ওয়াচডগ যদি রাখতে হয়, তাহলে এই বিষয়টি, এই সুপারিশটি আপনি কিভাবে দেখছেন মোহাম্মদ নুরুল হুদা? একটা তো এটা এক পেশে হয়ে যাচ্ছে। তার কারণ দুর্নীতির যারা হিসাব তৈরি করেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তাদের আপনি দেখবেন তাদের হিসাবে আরো অনেক পাবলিক সার্ভেন্টরা দুর্নীতি করে। তাহলে থানা লেভেলে সব সব ডিপার্টমেন্টের জন্যই একটা কমিটি করা লাগবে আর কি। এইগুলা মানে চটকদার সাজেশন আর কি। ভালো ওভারসাইট থাকা ভালো,
কিন্তু মনে হচ্ছে যে শুধু পুলিশে একমাত্র দুর্নীতিগ্রস্ত সংস্থা। আমি প্রোটেক্টিভ কোনো স্টেটমেন্ট করছি না, আমি বলছি যে এগুলোর প্র্যাকটিকেবিলিটি খুব কম। আপনি নিয়ম কানুন মোতাবেক চলে তাহলে তার উপরস্থ অফিসার গুলো আছে কি জন্যে, ক্যাডারের অফিসার আছে কি জন্যে, ম্যানেজেরিয়াল লেভেলে যারা আছে সেটা আছে কি জন্যে, এবং পুলিশের দায়বদ্ধতা তার ইমিডিয়েট সুপিরিয়রের কাছে আছে, লোকালি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভের কাছে আছে, কোর্টের কাছে আছে, সাবঅর্ডিনেট জুডিশিয়ারির কাছে আছে, অ্যাপেক্স জুডিশিয়ারির কাছে আছে। আমরা এই যে স্বীকৃত যে জিনিসগুলো আছে এগুলোর ব্যবহার করি না। ব্যবহার আপনি যদি না করেন, আপনার ক্ষমতা যদি ব্যবহার না করেন, আপনি তত্ত্বাবধান যদি না করেন, তাহলে দোষটা তো আপনার ব্যক্তির, সিস্টেমের কোনো দোষ নেই। ও ব্রিটিশ আমলে তারা যে সমস্ত আইন কানুন গুলো এদেশে করে গেছে, পুলিশের জন্য পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, সেই সবগুলো আপনি যদি ফলো করেন তো সেখানে কোনো 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 ব্যত্যয় হওয়ার সুযোগ নাই। কিন্তু যেমন আপনি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি যে এই যে পুলিশে হ্যান্ডকাপ পরায়, এই পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলটা এটা প্রথম 1920 থেকে 23-এর মধ্যে হয়েছিল ড্রাফট আকারে। আস্তে আস্তে গড়তে গড়তে পরে 1943 সালে এটা একটা পূর্ণ রূপ পায়। এখানের ওই হ্যান্ডকাপ জাতীয় যে রেগুলেশন আছে পুলিশ স্টেশন চ্যাপ্টারে, সেখানে বলা হচ্ছে প্রথম সেন্টেন্সটা এরকম: দ্য ইউজ অফ হ্যান্ডকাফ ইজ অফেন অ্যান আননেসেসারি ইনডিগনিটি। তাহলে দেখেন এই যে কলোনিয়াল রুলাররা তারা তাদের মানবাধিকার সম্বন্ধে তাদের সচেতনতা কি পর্যায়ে ছিল, এবং সেখানে বলা হচ্ছে যে উইমেন শুড নট বি হ্যান্ডকাফ। তাদের তাদের প্রাজ্ঞ কত ছিল, তাকে মাস্ট মাস্ট নট বি হ্যান্ডকাফ বলছে না, শুড নট বি। তার কারণ আপনার আসামি যদি ফুলন দেবী হয় তাকে তো হ্যান্ডকাফ দিতেই হবে। তো এই যে হ্যান্ডকাফ আপনি দেবেন না এবং এটা যে একজনের মান সম্মানের নষ্ট করে, এই বোধ তাদের সেই 1920-23 সালে ছিল। আমি আরো এরকম প্রচুর উদাহরণ দিতে পারি, অন্তত 100টা উদাহরণ দিতে পারি, যে তারা যে সমস্ত কথাগুলো লিখে গেছে, তারা কি করেছে সেটা অন্য জিনিস, তারা যে লিখে গেছে যে জিনিসগুলো সেগুলো ঠিক। তো সেই জন্য এই সমস্ত যে ওভারসাইট বডি বলা হচ্ছে, এটাই ওভারসাইট বডি কাজ করতে পারে, কিন্তু সমস্ত সর্বদল মিলে আইন শৃঙ্খলা রক্ষা করা যায় না। জি। এবং আপনি যদি পুলিশ বাহিনীকে ডিপলিটিসাইজ করেন, যে বাড়ি ফরিদপুর হলে একসময় চাকরি দেওয়া যাবে না, বাড়ি বগুড়ায় হলে একসময় চাকরি দেওয়া যাবে না, এইসব থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে এই সমস্ত লাগবে না। এবং আপনাকে নিয়োগ প্রক্রিয়ায় আপনাকে ভালো লোক নিতে হবে এবং দুর্নীতি বন্ধ করতে হবে, অন্তত একটা সহনীয় মাত্রায় দুর্নীতিটাকে রাখতে হবে। তাহলে এই আপনি এত সুপারভাইজ করা লাগবে না। কেন এত সুপারভাইজ করতে গেলে যারা যারা তাদের পরস্থ অফিসার আছে, তত্ত্বাবধান কর্মী, তারা আছে কিসের জন্য? তাদের তো ট্যাক্স পেয়ারের টাকা দেওয়া হচ্ছে এইগুলো দেখার জন্য। এবং প্রতিটা লেভেলেই তত্ত্বাবধানকারী কর্মকর্তা আছে। অতএব যার কাজ তাকে করতে দেন। ওভারসাইট বডি কি করে থাকবে? ভালো সাজেশন, ভালো, কেন আপনি জনগণের ট্যাক্সে চলেন। অতএব জনগণ এইটা যদি স্বীকৃত হয়, ওয়েলকাম, ঠিক আছে, কিন্তু এটার কাজ কতখানি দেবে? কারণ এভরিবডিজ বিজনেস কিন্তু ইজ নোবডিজ বিজনেস, ওটা ওই কাজ হয় না। জি, তো মোহাম্মদ সেই জন্য নুরুল। বলছি আইডিয়া হিসাবে ভালো, কতখানি প্র্যাকটিকেবল সেটা পরের বিষয়। জি, আমি আপনার কাছে আবারও আসবো নিশ্চয়ই। আমি একটু সাইদুল হক রুবেল আপনার কাছে আসি এই বিষয়টি নিয়ে। আমি একটু একটি কথা তুলে ধরি, সেটি হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই যে পুলিশ এবং আনসার এবং র্যাবের যে পোশাক পরিবর্তন হয়েছে তার প্রতিক্রিয়ায় লিখেছেন যে স্বভাব চরিত্র খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই, সমস্যা পোশাকে না পুরো সিস্টেমে। এবং মোহাম্মদ নুরুল হুদা যেমনটা বলছিলেন যে আসলে সিস্টেমে এবং কার্যক্রমে নানা রকম পরিবর্তনের কথা। এই যে পোশাক পরিবর্তন, প্রথমে যদি আপনাকে একটু জিজ্ঞেস করি পোশাকগুলো আপনার কাছে কেমন লাগছে, সেটি একটি বিষয়। কি বলবেন এই ব্যাপারে সাইদুল হক রুবেল? ধন্যবাদ। প্রথমে একটা বিষয় বলি, অনেকদিন ধরে সার্জিসদের কথাবার্তার সাথে আমি একমত হতে পারছিলাম না, ভিন্ন মত থাকছিল আর কি। অনেকদিন ধরে, বেশ কয়েক মাস ধরেই তাদের কথাবার্তাগুলো খুবই অন্যরকম মনে হচ্ছে। তো আজকের এই স্ট্যাটাসটার সাথে আমি পুরোপুরি একমত, পুরোপুরি আমি একমত।
এটি আমাদের ভাষায় বললে হয়, আমরা খুব অফিসিয়ালি একটা বক্তব্য দিয়েছি আহ, এই অভ্যুত্থানকে কেন্দ্র করে, যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে যে পরিবর্তনটা হয়েছে সেটা রাষ্ট্রের একটা পোশাকের পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্রের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। এবং সেটারই ধারাবাহিকতার জায়গায় আমরা নানা ধরনের পরিবর্তনের প্রস্তাবনা দেখছি আর কি। কোথায় কোথায় আছে কিছু 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 জিনিস আছে খুব আমূল পরিবর্তন, যেটা পরিবর্তন হওয়া প্রয়োজন নাই, সেখানে আমরা আমূল পরিবর্তনের আভাস পাই। আবার যেগুলো খুব প্রয়োজন, একদম মানে আজকেই পরিবর্তন প্রয়োজন, সেই জিনিসগুলোর পরিবর্তন হচ্ছে না। তো সেই রকম একটা পরিপ্রেক্ষিতে যখন আপনি দেখছেন এই মাত্র 2 সপ্তাহের মধ্যে একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে, একটা বেশ দুঃসংবাদের মতো এসেছে, যে আমাদের সাধারণ মানুষের পকেট থেকে 12,500 কোটি টাকা দরকার সরকারের, ভ্যাটের মাধ্যমে তারা এই টাকাটা নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? কারণ অর্থনৈতিক অবস্থা খুব সঙ্গীন, যে কারণেই হোক অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এরকম একটি খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে এই যে পোশাকের পরিবর্তনের এই যে বিলাসিতা, ঠিক আছে, যে পোশাক বদল হলেই আমার মন বদল হয়ে যাবে, আমার মুড বদল হয়ে যাবে, আমার ক্যারেক্টারিস্টিক্স বদল হয়ে যাবে, এটা একান্তই আমার মনে হয় খুবই হাইপোথেটিক্যাল কথাবার্তা। জি। পৃথিবীর কোথাও এই ধরনের পোশাক বদলের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চরিত্র বা তার পারফরমেন্স ইত্যাদি বদল হয়ে গেছে কিনা দেখার বিষয়। তবে একটা ব্যাপার আছে যে আমাদের দেশে ঠিক এই মুহূর্তের পুলিশ নিয়ে একটি সংকটের জায়গা আছে। সেটা হচ্ছে পুলিশ কালে কালে এত বেশি সরকারগুলোর লাঠিয়ালে রূপান্তরিত হয়ে গিয়েছিল, এবং যেটা বিগত সরকারের শেষ দিকে এসে একটা চরম স্তরে উঠে গিয়েছে। ফলে তার আহ, আহ, একটা এমন একটা গণবিরোধী জায়গায় সে পৌঁছে গিয়েছিল জনগণের মাঝখানে। এবং সেখানে দেখা যাচ্ছে যে আজকের এই পুলিশে আমরা দেখেছি 5ই আগস্টের পরে কিছু ঘটনা, যে অনেক আমাদের বন্ধু বান্ধব রয়েছে, আমাদের বড় ভাই বা ছোট ভাইরও আছে এই প্রফেশনে, যে তারা বলতো যে আমরা তো হচ্ছে এই পোশাকটি পরে আর বাসার বাইরে যেতে আমি সাহস পাচ্ছি না, এই পোশাকটি পরে আমি আমার কর্মক্ষেত্রে যেতে সাহস পাচ্ছি না। এবং শুধু তাই নয়, শুধু এই পোশাক পরে থাকার কারণেই কিন্তু 6, 7, 8 আগস্ট, 5 থেকে 8 আগস্ট অনেক পুলিশ হচ্ছে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যদিও বাংলাদেশে এই ব্যাপারে একটা ইন্ডিপেন্ডেন্টি হয়েছে, পুলিশ হত্যার বিচার করা যাবে না, কিন্তু সেখানে সেই পুলিশরা হচ্ছে যারা হত্যা করা যায় প্রত্যেকেই যে হত্যাকাণ্ডে জড়িত ছিল ব্যাপারটা তা না। তাদেরকে হত্যার শিকার হতে হয়েছিল এই পোশাকটার কারণে। ফলে এখন পুলিশের একটা সংকটের জায়গা হচ্ছে, তার একটা মরালিটির সংকট রয়েছে, তার একটা মরালিটি সংকট রয়েছে, তার একটা কনফিডেন্সের সংকট রয়েছে। আমরা ঢাকায় রাস্তায় দেখি অনেক সময় যে ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে দেখি যে অনেক সময় পুলিশ ঠিক সার্জেন্ট থেকে হচ্ছে আত্মবিশ্বাসের সাথে তার যেইটুকু দায়িত্ব পালন করা উচিত, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে দায়িত্ব পালন করছে না। ঠিক আছে, সে কোনো একটা ড্রাইভার যদি খুব রূঢ় কণ্ঠে কথা বলে বসে, তাহলে সে একটু 2 পা পিছায় যাচ্ছে, এরকম আমরা দেখছি আর কি। জি। এবং আমরা এও দেখছি যে থানাগুলোতে যে পরিস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এই সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে। বিশেষ করে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমার মনে হয় যে এই সরকারের যতগুলো উপদেষ্টা রয়েছেন এবং যতগুলো মন্ত্রণালয়ের কাজ চলছেন, তার মধ্যে যদি বলা হয় যে ব্যর্থতার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছেন কে, তাহলে আমার তো মনে হচ্ছে এই স্বরাষ্ট্র জায়গাটায় আমরা সবচেয়ে বেশি ব্যর্থতায় এগিয়ে আছে। এবং ব্যর্থতার যত ক্যাটাগরি আছে সব ক্যাটাগরিতেই দেখি যে আমরা আহ এরকম ব্যর্থতার ব্যাপারগুলো আছে। জি। তো সেই জায়গায় সেই পরিপ্রেক্ষিতে আহ এই যে আহ, এটা কি বলা যায়, একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছেন, এক্সপেরিমেন্টটা একটু বিলাসিতার জায়গায় আসবে। উনি আবার এটা বলছেন প্রতি বছর নতুন নতুন পোশাক বানানো হয় জি। পুলিশদের জন্য, ফলে সেইখান খরচ খুব থেকেই। একটা বাড়বে না। হ্যাঁ, ফলে খরচ খুব বেশি বাড়বে না বলছেন। এটা তো আমার ওই উপদেষ্টা প্রেস সচিবের মতো কথা হয়ে গেল, যে প্রেস সচিব বললেন যে ভ্যাট বাড়ানো হয়েছে তবে সাধারণ মানুষের ব্যয় বাড়বে না। মানে এটা অবাস্তব একটি গল্প আর কি। ঠিক আছে, ভ্যাট বাড়ানো হয়েছে, সাধারণ মানুষের খরচ বাড়বে। ঠিক আছে,
ওই ফ্রান্সের রানীর মতো মানুষ আন্দোলন করছে কেন, বিক্ষোভ করছে কেন? খাবার পাচ্ছে না। খাবার দরকার কি, রুটি দরকার কি? ওরা তো কেক কিনে খেতে পারে। তো ওরকম একটা বক্তব্য। বা আবার আবার এরকম শুনলাম যে যে বই এখন পাওয়া যাচ্ছে না আমাদের স্কুলের বাচ্চাদের, এটাও কোনো ব্যাপার না। ঠিক আছে, এটাও আগেও হয়েছে, এটাও এখনো হবে, এটা 3-4 মাস পরে এটা ঠিক হয়ে যাবে। তো ব্যাপারগুলো তো এরকম ভাবে দেখলে দেখার কোনো সুযোগ নাই। আর নুরুল হুদা সাহেব খুব চমৎকার ভাবেই খুব তথ্যমূলক ভাবে আলোচনাগুলো করেছেন। আমার মনে হয় ব্যাপারটা আমরা এই প্রসঙ্গটা আমরা পরিষ্কার। জি, সাইদুল হক রুবেল, আপনাকেও অনেক ধন্যবাদ। আমি একটি ছোট্ট বিরতি নিব, বিরতি থেকে ফিরে আসাদুজ্জামান আপনার কাছে আমি আসবো। আমাকে একটি বিরতি নিতে হচ্ছে। বিরতি থেকে ফিরেই আপনার কাছে আমি আসবো আসাদুজ্জামান এবং মোহাম্মদ নুরুল হুদা এবং সাইদুল হক রুবেল, আপনারাও সাথে থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন তিনজন অতিথি। আমি এখন একটু চলে যাব বিরতির পর। আসাদুজ্জামান, আপনার কাছে আসতে চাই, যেই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই। আপনি দীর্ঘদিন ভোরের কাগজে কাজ করেছেন, সাংবাদিকতা করেছেন এবং এখন একটি অন্য গণমাধ্যমে আছেন, কিন্তু আমি যে বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই যে দৈনিক ভোরের কাগজের প্রকাশনা বন্ধের যে ঘোষণা দেওয়া হয়েছে, এই বিষয়ে আসলে আপনার কি জানা আছে, অথবা আসলে সেখানকার ভেতরকার কি অবস্থা, কি পরিস্থিতি চলছে, যদি একটু জানাতেন আমাদের দর্শকদের। জি, আসাদুজ্জামান, আপনার সাউন্ডটি সম্ভবত মিউট করা। আপনার সাউন্ডটি অন করলে আমরা শুনতে পাবো। জি জি, আসাদুজ্জামান, শুনতে পাচ্ছেন? তোমার কি জ্বর আসছে কি? আসাদুজ্জামান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, সম্ভবত কোনো সমস্যা হচ্ছে। আমরা নিশ্চয়ই আসাদুজ্জামানকে আবার পাবো পরবর্তীতে এবং তার কাছ থেকে বিষয়টি নিয়ে জানবো। আমরা একটু সাইদুল হক রুবেল, আপনার কাছেই আবার আসি। যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে আমরা পুলিশের সংস্কার নিয়ে কথা বলছিলাম এবং পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে কথা বলছিলাম। এখানে আরেকটি বিষয় রয়েছে, যেটি তা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকটি বিষয়ে কথা বলেছেন আজকে। সেটি হচ্ছে যে অনেকে প্রশ্ন করেন সীমান্তে বিজিবি কেন সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছোড়েনি। তিনি বলেছেন যে এগুলো বিজিবির কাছে নেই, তাদের কাছে তো সব লিথাল উইপেন অর্থাৎ প্রাণঘাতী অস্ত্র, তারা ওটা ব্যবহার করতে পারেনি। আমরা এখন তাদের অনুমতি দিয়েছি এবং খুব তাড়াতাড়ি তাদের জন্য সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল কেনা হবে। আমি আসলে বলতে চাচ্ছি যে সেটি কেনা হতেই পারে, নিরাপত্তার স্বার্থে বিভিন্ন রকমের জিনিসপত্র কেনা হতেই পারে, সেটি আসলে অভ্যন্তরীণ বিষয়। কিন্তু এই বিষয়গুলো আসলে প্রেস কনফারেন্সে আলাপ আলোচনা করা জিনিসটা আপনি কিভাবে দেখেন, সাইদুল হক রুবেল? কোন ফোর্সের কাছে কি নেওয়া হবে, কি দেয়া হবে, অথবা কি হচ্ছে, এই বিষয়গুলো আসলে আসলে অনেক ক্ষেত্রে স্বচ্ছতা প্রয়োজন, জবাবদিহিতাও প্রয়োজন, কিন্তু এটা তো মাত্রা বুঝতে হবে যে কোন বিষয়ে স্বচ্ছতা দরকার আছে আর কোন বিষয় হচ্ছে রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয় আছে। এটাও একটু বোঝার দরকার আর কি। তো সীমান্তের ঘটনা রোজ রোজ ঘটে না। গত 2 দিন আগে একটি ঘটনা ঘটেছে। সীমান্তের দুপারেই হচ্ছে গিয়ে উত্তেজনা ছিল, এবং উত্তেজনা ফোর্স গুলোর ভিতরে ছিল না, বিজিবি বা বিএসএফ এর মধ্যে, ঠিক না। দুই দেশের আহ, সীমান্তবর্তী এলাকার জনগণের মাঝখানে দেখে গেছি যে এক ধরনের বেশ তৈরি হয়েছিল। তো সেক্ষেত্রে দেখা গেছে যে বিএসএফ এর কাছে আপনার হয়তো কাঁদুনে গ্যাস ছিল, হ্যাঁ, তার কাছে পর্যাপ্ত অস্ত্রপাতি ছিল, যেটা দিয়ে নন লেথাল ওপেন বলে যেগুলাকে, সেটা দিয়ে তারা হচ্ছে মফকে কন্ট্রোল করতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে, বিজেপির ক্ষেত্রে সেটা ছিল না আর কি। সে তো সেই ক্ষেত্রে একটি ঘটনা, বিচ্ছিন্ন একটি ঘটনা, এই ঘটনা কেন্দ্র করে আবার এটা প্রেস কনফারেন্সে বলা বা অস্ত্র কেনার বাজেট করা, এটা ঠিক আছে। তবে আমি আবার অন্য ব্যাপারে একটু খুশি হয়েছি আর কি, এই নন লিথাল ওপেনের। কারণ আমরা দেখেছি যে কোনো আন্দোলনের সময় যখন আন্দোলনটা খুব কার্যকর জায়গায় চলে আসে, সেটা আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় দেখেছি, খালেদা জিয়ার সময় দেখেছি, শেখ হাসিনার 2 ভাগের প্রতিবার দেখেছি। যখন পরিস্থিতি খুব হচ্ছে সরকারের নাজুক হয়ে যায়, তখন সরকার বিজেপি কে ব্যবহার, আর বিজেপি আসে তখন হচ্ছে লিথল ওপেন নিয়ে, মরণাস্ত্র নিয়ে বিজেপি তখন রাস্তায় নামেন আর কি। তো সেক্ষেত্রে বিজেপির যদি নন লিথেল ওপেন থাকে, তাহলে আমরা ভবিষ্যতে মার একটু কম খাবো আর কি, গুলি একটু কম খাবো। ঠিক আছে, শুধু কাঁদুনে গ্যাস খাবো আর কি। এটা ভালো।
তবে খুবই অপ্রয়োজনীয় আলোচনা। ঠিক আছে, ধন্যবাদ। জি, সাইদুল হক রুবেল, আপনাকে ধন্যবাদ। আমি একটু আসাদুজ্জামানের কাছে যেতে চাই। নিশ্চয়ই আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আসাদুজ্জামান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। জি, শুনছি। জি, আমি আপনার কাছে যে আমাকে প্রশ্নটি নিয়ে, শুনছেন? জি আমি শুনতে পাচ্ছি, যেই প্রশ্নটি আপনাকে করেছিলাম, এই যে দৈনিক ভোরের কাগজের প্রকাশনা বন্ধ হওয়ার যে বিষয়টি, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন যে আপনার কি জানা আছে এই বিষয়ে। জি। জি, ধন্যবাদ। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি বিষয়টি প্রথম আমার নজরে আসার পরে কিছুটা হলেও আমার ভেতরে রক্তক্ষরণ হয়েছে, যে প্রতিষ্ঠানে আমি টানা 8 বছর আমি ওখানে কাজ করেছি, সেই পরিবারের প্রতি আমার একটু মমত্ববোধের জায়গাটাই স্বাভাবিক। হয়তো ইন হাউসে অনেক সময় অনেক কিছু ঘটে, বাট আমরা যখন দরজা দিয়ে বের হই তখন আমরা ভোরের কাগজ পরিবার ছিলাম, যখন আমরা দরজা দিয়ে ঢুকি তখন আমরা ভোরের কাগজের পরিবারের একজন সদস্য ছিলাম। আর এই জায়গাটিতে একটি পত্রিকা দীর্ঘ 33 বছর আহ, চড়াই উতরাই পার করে যে পত্রিকাটি পাঠক প্রিয়তা লাভ করেছিল, তো হঠাৎ করে সেই পত্রিকাটি বন্ধ কেন মালিক পক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটি আমার কাছে এখনো খুব একটি পরিষ্কার নয়। যেমন আমার কাছে যেটি মনে হয় যে আমার যদি একটি আঙুলে ক্যান্সারের জীবাণু পাওয়া যায়, তাহলে আমার আহ, আঙ্গুলটিকে আহ, কেটে ফেললেই কি আমার জীবাণু ধ্বংস হয়ে যাবে কিনা, আমার কাছে সেটা বোধগম্য নয়। তো আমার কাছে জি, বিষয়টি আসাদুজ্জামান, আমি আসলে যে জিনিসটা বেশি আপনার কাছে অবাক। একটু জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় যেটি দেখতে পাচ্ছি যে মালিকানা নিয়েও নিশ্চয়ই কোনো জটিলতা তৈরি হয়েছে। এই ব্যাপারে আপনি যদি একটু বলতেন, যদি আপনার জানা থাকে। মালিকানার বিষয়ে আমি একটি আহ, দায়িত্বশীল সোর্স, এটাকে বলা যাবে না যদিও, মানে একটি কাগজে আমি দেখেছি। তো আমি সেই প্রসঙ্গে আসলে বলতে চাচ্ছি না। তো মালিকের সাথে আমাদের আহ, যে সম্পাদক শ্যামল দত্ত, ওনার যে সম্পর্ক, সেই জায়গা থেকেই আসলে অনেকেই জানতেন না এবং বুঝতে পারতেন না যে এই পত্রিকাটির মালিক কি সম্পাদক, মালিক কি শ্যামল দত্ত না সাবের হোসেন চৌধুরী। এটা হয়তো এখানে আমার সিনিয়র দুজন বিজ্ঞ আলোচক আছেন, আশা করি আমার জি। সাথে ওনারাও মনে হয় এটিতে হুম। কণ্ঠে কণ্ঠ মেলাবেন। তো একটা পর্যায়ে মানে উনি এই হাউসকে যেভাবে উনি সাজিয়েছিলেন, তো হঠাৎ করে মানে একটি গোছানো সংসার এভাবে যাবে, এটি আমাদের আহ, কারোরই জন্য এটি সুখের কোনো বার্তা আমি মনে করি না। তো আমি দাবি করছি আজকে আপনাদের এই আলোচনা অনুষ্ঠান থেকে যে যদি কোনো দুর্ঘটনা ভিতরে ঘটে থাকে, তাহলে অবশ্যই মালিক পক্ষ সেটিকে খতিয়ে দেখে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে তাদের, আমাদের যে শ্রম আইন অনুযায়ী আমাদের যে বিধিবিধানগুলি আছে গণমাধ্যমে, সেই বিধিবিধান মতে একজন মালিক আমাকে যেমন উনি আহ নিয়োগ দিতে পারেন, আবার উনি আমাকে ওখান থেকে আবার আমাকে ছাঁটাইও করতে পারেন। তো উনি যেমন নিবেন একটি প্রক্রিয়ার মাধ্যমে, ছাঁটাই করতে গেলেও ঠিক একই প্রক্রিয়ার মাধ্যমে তার শ্রমিককে তিনি ছাঁটাই করবেন। তো আশা করছি ভোরের কাগজ যে বন্ধ হয়ে গেছে এই শব্দটা কানে খুব ভালো লাগছে না। আশা করছি মানে এই ভোরের কাগজ আবার তার উদ্যমে ফিরে আসবে। জি, আসাদুজ্জামান, আপনাকে ধন্যবাদ। নিশ্চয় সময় পেলে আপনার কাছে আমি আবারও আসবো। আমি একটু মোহাম্মদ নুরুল হুদা আপনার কাছে আসতে চাই, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ, র্যাব, এবং এরপরে আমরা আরও যেটি নিয়ে কথা বলছিলাম যে গ্রেনেড, টিয়ার শেল বিজিবির কাছে দেয়ার বিষয়টি নিয়ে। সার্বিকভাবে যদি বলি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বাংলাদেশ ভারত বেশ কয়েকটি সীমান্তে যে পরিস্থিতি চলছে, কোনো জায়গায় কাঁটাতারের বেড়া নিয়ে, কোনো জায়গায় চাঁপাইনবাবগঞ্জে আমরা দেখতে পেয়েছি যে সীমান্ত এলাকায় বাংলাদেশের এই পারের মানুষ এবং ভারতের ওপারের মানুষের মধ্যেও এক রকমের ধাওয়াধাওয়ি হয়েছে, পাল্টা ধাওয়াধাওয়ি হয়েছে, এবং এতে বাংলাদেশের কয়েকজন আহতও হয়েছেন এই ঘটনায়। সীমান্ত পরিস্থিতি আসলে আপনি কি দেখছেন একজন আইন শৃঙ্খলার বিশ্লেষক হিসেবে অথবা বিশেষজ্ঞ হিসেবে?
এটা একটু আনপ্রেসিডেন্টেড, কিছুটা অভূতপূর্ব। এরকম উত্তেজনা আগে দেখা যায়নি। আর অস্ত্রের যে ব্যাপারটা বললেন, সাধারণত বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা ইন্ডিয়ায় বলে বা আমরা বর্ডার গার্ডস বলি, আগে বিডিআর বলতাম, তাদের সাধারণত আর কি পাবলিক অর্ডার ডিউটিস থাকে না, জনশৃঙ্খলা রক্ষার ডিউটি থাকে না। মাঝে মাঝে আনা হয়, কিন্তু তাদের যে ভিতরের ওয়েপন্স পলিসি, সেখানে ওই ধরনের হ্যান্ড গ্রেনেড বা সাউন্ড গ্রেনেড যা বলেন বা লাঠি, এইগুলো থাকে না। তো সেই জন্যই ওখানে যদি ওরা ছুড়ে থাকে আর আমরা না ছুড়তে পারি, তো এখন ওদের ওখানে কারা ছুড়েছে, সে কি ওদের কি জনসাধারণ ছুড়েছে না তাদের ফোর্স ছুড়েছে? মনে তো হচ্ছে না যে দুই তরফের সীমান্ত বাহিনীর এনগেজমেন্ট, না একটা লোকজনের। এখন এর পিছনে অন্য কিছু আছে কিনা জানি না, এগুলো তদন্ত করে দেখা হবে। আর সাধারণত বর্ডার ফোর্সরা, তাদের একটা রুলস অফ এনগেজমেন্ট থাকে, কি করবে তারা, কত দূর করবে, এগুলো বলে দেওয়া আছে আর কি। আমার মনে হয় এটা একটা সাময়িক উত্তেজনা। আর যদি এটা কোনো প্যাটার্ন হয়, যেটা অনেকে বলার চেষ্টা করছেন যে বিভিন্ন জায়গায় ঘটছে এবং ঘটবে, তাহলে সেটা তো নির্ভর করবে তথ্যের উপরে আর কি, যে আসলেই এটা কি প্যাটার্ন এরকম। আমার মনে হয় না জি, যে এটি এটা নিয়ে হয়তো একটা সাময়িক ঘটনা। জি, এটি নিয়ে দুশ্চিন্তার এটা কিছু আছে বলে আপনি মনে করছেন না? আমি 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 মনে করি না। দুই তরফের যারা সীমান্তরক্ষী বাহিনী, তারা যথেষ্ট মানে দৃষ্টিগ্রাহ্য দায়িত্বশীল আচরণ করছেন আমার মনে হয়। তারা নিবৃত্ত করছেন লোকজনদের। তো লোকজনের মধ্যে তো তাদের যে বিপরীতমুখী স্লোগান দেখা যায় জি, দুই দিকে, মোহাম্মদ নুরুল সেসব হুদা, আমি থেকে মনে হয়। ঠিকমতো দেখতে পাচ্ছি না আপনাকে। আপনার ক্যামেরাটি যদি একটু জি, জি, হম এখন দেখতে পাচ্ছি। তাই জি, আমি বলছি যে আরেকটু দূরে যে ধরলে ভালো মতো আপনাকে দেখতে পারবে আমাদের দর্শক, এবং আরেকটু ভালো মতো শোনা আচ্ছা, যাবে। তো জি, তো আমি বলছি যে সমস্ত স্লোগান শোনা যাচ্ছে, এগুলো তো মনে হচ্ছে যে একটা উদ্দেশ্য প্রণোদিত আর কি। তো সেখানে ঠিক আছে, লোকজনের মধ্যে উত্তেজনা থাকতেই পারে এবং তারা ওপিনিয়নেটেড হইতে পারে, কিন্তু যাদের দায়িত্ব সীমান্ত রক্ষার, তারা আমি মনে হয় যথেষ্ট দায়িত্বশীল আচরণ করছেন। এবং আমার মনে হয় দুই দেশের কর্তৃপক্ষ যথেষ্ট দায়িত্বশীল আচরণ করছেন। অতএব এখানে এটা আমার মনে হয় এটা একটা সাময়িক উত্তেজনার বিষয় আর কি। এটা খুব দ্রুতই প্রশমিত হবে। আর যদি না হয় তখন দেখা যাবে। তার তো প্রত্যেক ঘটনারই, এবং খুব নিকট ভবিষ্যতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর খুব উচ্চতর সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। আমার মনে হয় সেখানে এটাও একটা আলোচনার বিষয়বস্তু থাকবে, এবং আমরা একটা আমার মনে হয় যে পরিস্থিতি কাম্য, সেরকমই একটা কিছু দেখতে পারবো আমার মনে হয়। জি, এবং একই সাথে ছোট্ট করে একটি প্রশ্ন আমি একটু রাখি, যদি আমাকে সংক্ষেপে বলেন। এই যে হুম। কিছুক্ষণ আগে সাইদুল হক রুবেল ইনডেমনিটির কথা বলছিলেন, যে 5ই আগস্টের আগে এবং পরে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা মারা গেছেন, তাদের এই যে আহত নিহত যারা আছেন, আহ, এইগুলো আসলে তদন্ত হওয়া, বিচারের ব্যবস্থা হওয়ার বিষয়টি, এই যে এটি আপনি কি মনে করেন, এগুলো আসলে হওয়া উচিত কিনা প্রপারলি? কারণ এই বিষয়গুলো তো সরকারের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে, অথবা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো সেভাবে তদন্ত হচ্ছে না। পুলিশ পুলিশ হত্যাকাণ্ডের বিষয়গুলো, অথবা যারা আহত হয়েছেন। জি, মোহাম্মদ। এটা এটা আন্তর্জাতিকভাবে একটা রং সিগন্যাল দেবে আমাদের, যদি প্রত্যেক হত্যাকাণ্ডেরই দেখতে হবে, এটাই কাম্য। এবং সেখানে আপনি তদন্ত করেই তো দেখা যেতে পারে যে কোনগুলো কি ধরনের পরিস্থিতিতে হয়েছে। যারা প্রত্যেক নাগরিকেরই রাইট অফ, মানে প্রাইভেট ডিফেন্স অফ ইউর বডি এন্ড প্রপার্টি, এটা সবার জন্যই অ্যাপ্লিকেবল। এবং এটা কিন্তু আমার যতদূর জানি, আমি ইন্টারন্যাশনাল বডি, বিভিন্ন বডির কাছে কিন্তু এই খবর গেছে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা মারা গেছেন, বা যেখানে ধর্তব্য অপরাধ হয়েছে এবং যেখানে খুন হয়েছে, সেই ধরনের গুলোকে আইনত গ্রাহ্য করা হচ্ছে না। তো এটা এটা আমাদের একটা লফুল সোসাইটি, যেখানে সবার ইকুয়াল প্রোটেকশন থাকা উচিত, আর সেইটা যে থাকছে, বিঘ্নিত হচ্ছে, এরকম একটা সিগন্যাল দেবে। তবে একটা জিনিস, ক্রিমিনাল অফেন্সের কোনো টাইম লিমিট নাই। আপনি যে ঘটনা আজকে হচ্ছে, সেই ঘটনা যে আপনি 1 বছর পরে তার অভিযোগ করতে পারবেন না, তা না। আবার যে ঘটনা আজকে আপনি দেখলেন অপরাধ, সেটা একরকমের রেজাল্ট পেলেন, তার অর্থ এই না যে আপনি 3 বছর পরে কেসটাকে আবার ওপেন করতে পারেন না।
অতএব এটা দেখায়, আর এর একটা মানবিক দিকও আছে কিন্তু। যদি তার যে মারা গেছেন, কিভাবে মারা গেছেন, এগুলোর ঠিক মতো তদন্ত অনুসন্ধান না হয়, তাহলে তার যে জি ক্ষতিপূরণ পাওয়ার কথা, তার যে দাবি দেওয়া, সেগুলো কিন্তু প্রতিষ্ঠিত করা খুব মুশকিল হয়ে যাবে আর কি। জি অতএব সেই মোহাম্মদ মানবিক নুরুল হুদা, দিকটাও বিবেচনা করা আছে। জি আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে একদম শেষ, এবং আজকে আমাদের সময়টা একটু সংক্ষিপ্ত, যেহেতু আরো কিছু বিষয় রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। মোহাম্মদ নুরুল হুদা এবং সাইদুল হক রুবেল, আসাদুজ্জামান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।